আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছি? ভাই সব গ্রুপে দিয়ে আশা করছি সবাই ভালো আছি। আমরা 45তম বিসিএসও কিন্তু পুরো বাংলাদেশে সবার আগে প্রশ্ন সমাধান দিয়েছিলাম, আপনারা জানেন। আমরা 46তম বিসিএসও কিন্তু আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে সবার আগে প্রশ্ন সমাধানের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আমাদের শুরুতেই হচ্ছে বাংলা প্রশ্ন সমাধান হবে, নাসির স্যার নেবেন, ব্যাখ্যা সহ সমাধান হবে। আমরা স্লো মোশনে যতটুকু পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো প্রশ্নের সমাধান এক একটা করে দেওয়ার জন্য। প্রথমে বাংলা হবে, এরপর বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথ আছে, আমাদের সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে, ইংলিশ আছে, সাইদুল স্যার। সো আমরা সবাই রেডি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সবচেয়ে কিউট স্যার নাসির স্যারের ক্লাসটা দিয়ে আসলে আমরা প্রশ্ন সমাধানটা শুরু করতে চাই। সো কলিজার ভাই বলে না, যারা ইতোমধ্যে আমরা জয়েন করেছি তাদের সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে সবাই আমরা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। কারণ পুরো বাংলাদেশে সব স্টুডেন্ট যাতে বুঝে যে না, জব মেডিসিন সবার আগে সমাধান দিচ্ছে, দেখি আমার কয়টা হয়েছে। আপনারা নিজেকে জাস্টিফাইড করতে পারবেন, নিজেকে যাচাই বাছাই করতে পারবেন, এবং নিজের কয়টি প্রশ্ন রাইট হয়েছে এটা আপনারা খুব সুন্দরভাবে যাচাই করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কমেন্ট দিয়ে দেন মামুন ভাই, এখানে কমেন্ট দিয়ে দেন। আচ্ছা, কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করেন, ঠিক আছে? আর মিলিয়ে নেন, যারা আজকে পরীক্ষাটা দিয়েছেন তারা একটু মিলিয়ে নেন। আর আজকে পরীক্ষাটা কিন্তু সহজ কঠিন এভাবেই আসে। আর অনেকে মনে করেন যে বাংলা প্রশ্ন কঠিন আসছে, বাংলা প্রশ্ন রিয়েলি কঠিন হয়। এ যাবৎকাল ইতিহাসে বিসিএস পরীক্ষা বাংলা কখনোই সহজ আসে না, এটা সত্য কথা। বাংলা প্রশ্ন কখনোই সহজ হয় না, এটা কঠিনই হয়, ঠিক আছে? আর আমি দেখেছি অন্য সাবজেক্টও কঠিনই আসছে। তা মোটামুটি যারা 110 পাবেন নিরাপদ জোনে আছেন, তো একটু মিলিয়ে নেন, আজকে মিলিয়ে নেন। আমরা দ্রুত আপনাদের উত্তরগুলো বলে দিব, আজকে ব্যাখ্যা বলবো আমরা পরবর্তীতে নামাজের পরে, আমরা শুধু উত্তরগুলো বলে যাব, আপনারা একটু মিলিয়ে নেন। হ্যাঁ স্যার, এখনো সবাই আসে নাই, একটু আসতে দেন। ওই দেখি আমাদের জসিম খান ঢাকা থেকে আছে, লামিয়া আক্তার আছে রংপুর থেকে, আসলাম মিয়া আছে জামালপুর থেকে। বলে বাচ্চা নামাজে পড়লে ভালো হয়, নামাজের পর আবার আসবো, খেয়াল নাই, ঠিক আছে? নামাজ পড়তে আমরাও যাবো, কোনো টেনশনের কোনো কারণে। তারা অনেকে পড়ান ধুক করতেছে যে দেখি আসলে কয়টা হয়েছে, কথা আমাদের ফোন দিতেছেন অনেকে, স্যার এইটা কি, এইটা উত্তর কি, এইটা উত্তর কি, এটা অনেকে আপনারা বুঝতেছে না, ঠিক আছে? আসলে প্রশ্ন কিন্তু বাংলা এতটা সহজ আসে নাই, বাংলা প্রশ্ন কঠিন প্রশ্ন আসছে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আমি বারবার বলেছি যে কখনোই আপনি 25টার উপরে বাংলা, 25 থেকে 30টার উপরে কখনোই বাংলা বিসিএস পরীক্ষা পারা যায় না, সেটা যে পরীক্ষা দেখ না কেন। বাংলা টিচাররা আমরাও যদি পরীক্ষার হলে যাইতাম, আমরাও কখনো ওরকম 30-এর উপরে পাওয়া খুবই দুষ্কর হয়ে যেত। তা খুবই কঠিন প্রশ্ন ছিল বাংলা। তারপর আমি বলি, দেখেন বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? আমরা জানি বাংলা ভাষায় দুইটা স্বরধ্বনি আছে, যে দুইটা স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বাটা সবসময় উচ্চ অবস্থান থাকে। এবং এই জায়গাটা থেকে সবসময় প্রতিবার বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই। একটা গতবার ভাষাধ্বনি বর্ণ থেকে 5টা প্রশ্ন ধরেছিল, এবার দেখেন এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। আমি কিন্তু বারবার বিসিএস পরীক্ষার যখন ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে ভাইয়া এই টপিকটা কেউ মিস দিবেন না, ভাষা ধ্বনি বর্ণ এই চ্যাপ্টারটা কিন্তু বিসিএস প্রশ্নকর্তাদের একটা প্রিয় একটা টপিক। তাই বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থান থাকে? আপনারা একটু বলেন দেখি, আপনাদের কাছ থেকে শুনে যায় দেখি, কে বলেন তো, কার কাছ থেকে এই উত্তরটা বলেন? আ এ উ ও। উত্তর কোনটা দাগিয়েছেন একটু বলেন তো। আমাদের জব মেডিসিন যে নতুন শাখা কুষ্টিয়া শাখা, তারাও কিন্তু আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জব মেডিসিন কুষ্টিয়া শাখা ইনশাআল্লাহ আমাদের 5 তারিখ উদ্বোধন হবে, আপনারা খেয়াল রাখবেন। এখানে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থান থাকে? দুইটা, একটা হলো ই আর একটা হলো উ। তাহলে উত্তর কোনটা আপনি বলতে পারেন? এই যে রস্যু উ দ্বারা দাগিয়েছেন তারা, এই ই কই মনুল স্যার, এটা ও বড় করেন। হ্যাঁ সমস্যা নেই। এই যে স্যার আগে বড় করেন স্যার। কোন নাম্বার কত নম্বর? আচ্ছা স্যার একটু স্লো করান স্যার, সবাই একটু বুঝাই করান। পরেরটা দেন, প্রথম পৃষ্ঠা রাখুন, এইটা এদিকে দিন, এই যে হ্যাঁ, আরে ওটা যাওয়ার দরকার নেই, এটাই বড়, এটা তো পরে বিষয়। এই যে পরে প্রথমটা, এটা প্রথমটা না, এদিকে হবে, এই যে হ্যাঁ। আচ্ছা একটু দেখেন, এখানে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থা থেকে, সেটা হলো রস্যু। কারা কারা দেখেছে রস্যু? এটা দুইটা আছে আমাদের, একটা হলো রস্যই আর একটা রস্যু। এই দুইটা ধ্বনি উচ্চারণ ক্ষেত্রে জিহ্বা সবসময় উচ্চ স্থানে থাকে। ক্লিয়ার? প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন এত সহজ না, কঠিন হয়েছে, ঠিক আছে? দ্রুত লেখেন।
আচ্ছা দেখেন এবার আছে বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? এখানে কিন্তু অনার্য কথাটা বলেছে দেখেন, এখানে কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, এইটা কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। আমরা যে শব্দ ভান্ডার পড়িয়েছি আপনাদেরকে, সেই শব্দ ভান্ডারের ভিতরে কিন্তু এই টপিকটা কিন্তু আমি পড়িয়েছি, দেশি শব্দের সংজ্ঞা। এখানে বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হলো দেশি শব্দ, উত্তরটা হবে দেশি। যদিও পিএসসির এই যে পিএসসি প্রশ্নে ভান্ডার বানানটা ভুল আছে ভাইয়া, ভান্ডার বানানো দন্তর না, কিন্তু পিএসসি প্রশ্ন সবসময় ভুল থাকে, এটা আমরা জানি, তাদের বানান ভুল মারাত্মক থাকে, সেটাও আমরা জানি। এখানে ভান্ডার বানানো হবে দন্ত না। তো বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হলো দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ। কি স্যার 162টা দাগাইছি, দেখি কয়টা হয়। 162টা দাগাইছেন, দেখেন কাটতেছিরা 110-15 থাকে কিনা। 15 প্লাস থাকলে স্যার। এবার দেখেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে, আমি কিন্তু সবসময় বলেছিলাম যে সাহিত্য রিলেটেড একটা প্রশ্ন আসে, ক্যারিয়ার প্লাস বইয়ের প্রথম দিক দিয়ে প্রশ্ন দেখবেন এগুলো আছে। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি রচয়িতা হলো মোহাম্মদ আব্দুল হাই। এই প্রশ্নটা বিগত সালে অনেক চাকরি পরীক্ষায় আসছে এবং এই প্রশ্নের উত্তরটা আপনারা অনেকেই পেরেছেন, আমার মনে হয় 90% স্টুডেন্ট এটা পেরেছেন, যে মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি কার? মোহাম্মদ আব্দুল হাই। আপনাদের কাছ থেকে কিন্তু আমি উত্তরটা আশা করতেছি, আপনারাও কিন্তু বলবেন। আমিও তো ভুল পড়াইতে পারি ভাইয়া, পারি না? আমিও তো ভুল পড়াইতে পারি, এই জন্য আপনারা কিন্তু আগে উত্তরটা দিবেন। ক্লিয়ার তো? আর আপনারা শেয়ার করতেছেন, আপনারা শেয়ার করতেছেন, আপনার বন্ধুদের একটু শেয়ার করে জানিয়ে দেন যে জব মেডিসিন কিন্তু প্রশ্ন সলভ দিচ্ছে, বন্ধু মিলিয়ে দেখ তোর কয়টা হচ্ছে। এই 45তম বিসিএস কিন্তু সবার আগে আমরা দিছি, সবার 45তম বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা সবার আগে আপনাদের সলভ করে দিয়েছিলাম। আমরা যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা আগে, জব মেডিসিন সবসময় আগে চলে আসে। আচ্ছা, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? এগুলো আমি অহরহ পড়াইছি, এই যে ভাষা ধ্বনি বর্ণ যারা ফ্রি ক্লাস করছেন তারাও কিন্তু এটা পারেন। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর বর্ণ কয়টি? কে পারেন? 1টি, 2টি, 3টি, 4টি। যৌগিক স্বর কয়টি? ভেরি গুড তন্নি, 2টি, ভেরি গুড। একটা আমরা জানি বাংলা ভাষায় যৌগিক স্বর হলো 2টি, একটা হলো ওই আর একটা হলো ও। একটা হলো ওই আর একটা হলো, বলেন এগুলো কতবার পড়াইছে আমার একটু বলেন তো আপনারা, যে এইগুলা যে আপনাদের কতবার পড়াইছে আর হিসাব নাই। একটা ওই আর একটা ও, তা ওই এর ভিতর আছে কি ও প্লাস রস্বই ওই, আর একটা হলো ও এর ভিতর ওর ভিতর আছে ও প্লাস রস্য। এটা হলো নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, আমি বারবার বলেছি এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আছে ও রস্বই ওই, আর পুরাতন বোর্ড বইয়ে এটা দেয়া আছে অ রস্বই ওই, আর এখানে দেয়া আছে অ রস্য। তা আমরা ফলো করবো নবম দশমের নতুন বোর্ড বই, একটা ও রস্বই ওই আর একটা ও রস্য ও। তাহলে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। যারা 2টি টিক দিয়েছেন তাদেরটা হয়েছে, কথা কন না কেন? যাদের 2টি টিক দিয়েছেন হয়েছে কিনা? হয়েছে, গুড। এবার আমরা পরের প্রশ্ন, বাংলা প্রশ্ন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা দেখেন একটা কঠিন প্রশ্ন এখানে দিয়েছে, দেখেন যোগরূঢ় শব্দ কোনটি? একটু খেয়াল করেন, এখানে আসছে নিচের কোনটি যোগরূঢ় শব্দ? কি প্রশ্ন? দেখেন যোগরূঢ় শব্দ কোনটি? কলম, মলম, বাঁশি, শাখা, মৃগ। সুরামি বুদ্ধি কিন্তু আছে ভাই এখানে। দেখেন যোগরূঢ় শব্দ কোনটি? আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করছি। অনেকে এটা টিক দিয়েছেন বাঁশি। এখন দেখেন এগুলো কিন্তু টেকনিক দিয়ে আমি শিখেছিলাম। 1 নম্বরে কি যৌগিক শব্দ? যৌগিক শব্দ কি? মধুর গায়ক কর্তব্য না করে বাবনা ভাব করে রাধুনী ধৌত্রীকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল, এর ভিতরে কিন্তু এটা নাই, তার মানে যৌগিক শব্দ ভার। এবার দেখেন রুর বা রুরি শব্দ, তেলে বাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। সুতরাং এটা, এই বাঁশিটা কিন্তু রুর বা রুরি শব্দ, এটা কিন্তু যোগরূঢ় শব্দ না। অনেকে ভুলবশত হয়তো বাঁশি শব্দটা দাগাই আসতে পারেন। আর কলম, এটা কিন্তু আরবি শব্দ, তা আপনি কলম আরবি শব্দ, এটা উত্তর হবে না, এটাও বাদ দিলাম। থাকে মলম আর শাখা মৃগ। উত্তরটা দেখি কি হয়, কি হবে? কলম হবে না ভাইয়া, কলম হবে না, কলম তো আরবি শব্দ, কলম আরবি শব্দটা হবে না। তাহলে এখানে মলম হবে না, মলম লাগানোর দরকার নাই। শাখা মৃগ। যোগরূঢ় শব্দ কোনটা? অধিকাংশ যেগুলো আমাদের সমাস গঠিত শব্দ সেগুলো হয় যৌগিক শব্দ। শাখা মৃগ যার, এটা হলো যোগরূঢ় শব্দটা মনে রাখবে, যে বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, এগুলো সবই দেখবে সমাস সাধিত শব্দ। সুতরাং এটা শাখা মৃগ, শাখা মৃগ যার। শাখা মৃগ মানে কি? ওই যে হরিণ মেবি। তাহলে এটা কিন্তু উত্তরটা হবে শাখা মৃগ। কারা দাগ দিচ্ছেন? শাখা মৃগ কারা কারা দাগাইছেন? পরীক্ষার হলো কিছু নিনজা টেকনিক লাগে, প্রশ্ন যখন ঘুরায় তখন নিনজা টেকনিক কাটতে 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 যাবেন। উত্তরটা শাখা মৃগ কারা দিয়েছেন? শাখা মৃগ, শাখা মৃগ। বেস্ট স্যার গুলা জব মেডিসিনে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া তসলিম। শাখা মৃগ, গুড। আরে ভাই অনেকে দেখেন বাংলা প্রশ্ন সলভ করতে বসছে, ফেসবুকে দেখলাম যে 20-30 জন টিচার মিলে সলভ করতেছে। তারপর তো
লিখছেন কারণ এগুলো আমি বলে আপনাদের ফ্রি ক্লাসে অনেক পড়িয়েছি। এই টেকনিক দিয়ে কিন্তু শব্দ ভান্ডার আমি শিখিয়েছি বিসিএস এর ক্লাসে আপনাদের। আচ্ছা, এরপর একটা চমৎকার একটা কঠিন একটা প্রশ্ন আসছে, উপসর্গযুক্ত শব্দ কোনটা? কঠিন একটা শব্দ, বিদ্যা, বিদ্রোহী, বিস্ময়, বিপুল। আমি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। উপসর্গযুক্ত শব্দ দেখেন এখানে বি, এটা একটা উপসর্গ, বি এটা উপসর্গ, বি এটা উপসর্গ, এটা উপসর্গ, কোনটা হতে পারে বলেন তো? এই 1 2 3 উপসর্গযুক্ত শব্দ কোনটা? বিদ্যা, বিদ্রোহী, বিষয় নাকি বিপুল? অনেকে বলছেন বিপুল, অনেকে বলছেন বিদ্রোহী। একটু খেয়াল করেন বিদ্রোহী শব্দটা কি? বিদ্রোহী বিদ্যা হবে দয়জা ফালা আকার, বিদ্যা এটা তো এটার দ্বারা কোনো শব্দ হয় না, এটা কাটা দেন, এটা কাটতে পারি আমরা, ঠিক আছে। এরপর দেখে থাকে বিদ্রোহী, বিষয়, বিপুল, কোনটা হবে? বিপুল, বিপুলের সংখ্যাটাই তো বেশি। হ্যাঁ, কথা কন না কা? অনেকে বলছে বিদ্রোহী, কেউ বলে বিপুল, আবার বিগ্রহ, বিগ্রহ নাই, বিষয় এটাও কাটা যায়, কারণ শয় কোনো শব্দ নাই, এটাও কাটা যায়। ভেজাল লাগছে বিদ্রোহী নিয়ে আর বিপুল নিয়ে, দেখেন দুইটা কেটে দিছি। এবার বল বিদ্রোহী নাকি বিপুল? বিদ্রোহী। কেউ বিষয়টা বাদ দেন, বিষয়টা হবে না, এখন বলেন বিদ্রোহী নাকি বিপুল? এটা নিয়ে একটু আমিও কনফিউশন, ঠিক আছে। পুল, পুলের আগে যদি বি যুক্ত করি তাহলে কি হয়? পুল একটা শব্দ, পুলের আগে যদি বি যুক্ত করি তাহলে বিপুল হয়ে যায়। আমার দৃষ্টিকোণ থেকে উত্তরটা হলো বিপুল, বিপুল, বিপুল। উত্তরটা কি? দৃষ্টি জান্নাত নাসি স্যারকে দেখলেই ভালো লাগে, আসো বেবি আসো। তাই ওর নাকি আমার বৃষ্টি জান্নাত থাকে, আমার দেখলেই নাকি ভালো লাগে, বেবি কাছাকাছি আইসা দেখো। আচ্ছা লিখছেন, ওকে। আবার যদি এটা দেখেন অনেকে বলছে যে দ্রোহী, বির সাথে যদি দ্রোহীও একটা শব্দ আছে বি, উত্তর আমার কাছ থেকে দুইটাই হয়, উত্তরটা কাছাকাছি দুইটাই হয়। এটা আমরা শেষে আবার বলে দিচ্ছি, তবে আমার মতে বিপুলটাই উত্তরটা। ক্লিয়ার স্যার? বিদ্রোহী হবে স্যার, পুল ইংরেজি। ও ভেরি গুড, মনে পড়ছে, পুল তো ইংরেজি শব্দ, তাহলে বিপুল হবে না। ভেরি গুড, এটা হবে না, বিদ্রোহী হবে, বিদ্রোহী, বিদ্রোহী মনে পড়ছে এবার। এটা বিদ্রোহী, ঠিক দেন, বিদ্রোহী। তাহলে উপসর্গযুক্ত শব্দ কোনটা? বিদ্রোহী, কারণ মূল শব্দ হলো দ্রোহী, কারণ পুল তো ইংরেজি শব্দ, তাহলে বি হবে, বি প্লাস দ্রোহী, বি প্লাস দ্রোহী। ক্লিয়ার আছে? আমাদের সময় হয়ে যাবে ব্যাখ্যা না দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন বিভক্তিযুক্ত শব্দ কোনটা? এখানে বিভক্তিযুক্ত শব্দ সরোবরে, চশমা, সরস, সম্পক। সম্পক এটা হবে না, চশমা এটা হবে না, সরস এটা হবে না, উত্তর হবে সরোবরে। উত্তর কি? সরোবরে, সরোবরে, সরোবরে। লিখছেন? উত্তরটা সরোবরে দেখাইছেন সবাই? সরোবরে দেখাইছেন কিনা বলেন? এটা হবে উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী, বিভক্তিযুক্ত সরোবরে, মূল শব্দ হলো সরোবর, এর সাথে বিভক্তি আছে এ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ ভাই বোন না, এটা হলো, ওটা হবে না। এটা হলো কি? ও এটা ভাই বোন কি? দ্বন্দ্ব সমাস। রাজপথ এটা হলো পথের রাজ, এটা হবে না। বকলম এটা হবে না। উত্তর হলো ঐকিক। ঐকিক দেখাইছেন কারা কারা? 1 যোগ ইক, 1 যোগ ইক সমান সমান ঐকিক। 1 যোগ ইক, ঐকিক দেখাইছেন কারা বলেন? ঐকিক, ঐকিক। এই যে টুটুল পারমাণিক ঐকিক, ভেরি গুড। হাবিব আক্তার বৃষ্টি, ভেরি গুড, ভেরি গুড। ঐকিক যারা ঐকিক দেখাইছে মেনশন করতে বলেন না, এত কম স্টুডেন্ট কেন? আচ্ছা বন্ধুদেরকে মেনশন করেন, আপনারা তো কম স্টুডেন্ট করেন, বন্ধুদেরকে মেনশন করেন, মেনশন করেন যাদের যাদের হইছে ঐকিক। ভেরি গুড। 1 যোগ ইক সমান সমান ঐকিক। এবার দেখেন শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা হলো, আমি বিসর্গ সন্ধি যখন আপনাদের পড়েছেন তখন বলেছিলাম যে কোনো শব্দের ভিতরে যদি তালবসা থাকে, র থাকে, ওকার থাকে, তার পরিবর্তে ওখানে বিসর্গ বসাতে হবে। কি হবে? বিসর্গ। শিরচ্ছেদ মানে কল্লাটা কাটতে ভালো হবে। বিসর্গ সন্ধি কোনটা? শির বিসর্গ যোগ ছেদ, খ খ খ। কারা দেখাইছেন? শিরচ্ছেদ খ। রোকে আসল না, ভেরি গুড। খ রাবিয়া বসি, খ প্রিয়াঙ্কা নন্দী, খ ভেরি গুড, ভেরি গুড। উত্তরটা হবে খ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর দ্বন্দ্ব সমাস, নিত্য সমাস, বহুব্রী নাকি উপপদ? নীলকর কোন সমাস? দ্রুত বলে। নীলকর খ। ভেরি গুড, বহুব্রী সমাস, বহুব্রী সমাস। পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? শিক্ষা তত্ত্ব। উত্তরটা কি হবে? 176 হবে শিক্ষা তত্ত্ব, শিক্ষা তত্ত্ব। বঙ্কিম এর বিপরীত নামাজ, সামনে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এই যে পরিভাষাটা সেটা হবে শিক্ষা তত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম মানে বাঁকা। বঙ্কিম মানে কি? বাঁকা। এর বিপরীত শব্দ কি হয়? বন্ধুর হবে, অসম হবে, সুষম হবে। বঙ্কিমের রিজু মানে কি? হ্যাঁ, বঙ্কিম রিজু। এবার দেখে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? এগুলো কতবার পড়াইছে আপনাদের। 1992 সালে প্রথম বাংলা একাডেমি বাংলা বানান নিয়ম চালু করে এবং 2012 সালে সর্বশেষ তার বানান রীতি সংশোধন করে। যখন আমি বাংলা বানানের নিয়ম পড়াই তখন কিন্তু আমি এই তথ্যটা আপনাদেরকে দিয়ে দিই।
লিখছেন এটা, লিখছেন। পরেরটা কি দেখে, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ দেখেন, এই বানানটা কোনটা শুদ্ধ? মূলো, মূলা, ধুলি, ধসকে ধুল, অস্কেলে ধুলি, নাকি ধদিকে ধুল, একলা ধুলো? বলেন, দ্রুত বলেন, কোন বানানটি শুদ্ধ? এখানে মস্কের মূল একল, মস্কের মূল একলা, ধসকে ধুল, অস্কেলে ধুলি, নাকি ধদিকে ধুল, একলা ধুলো? স্যার 17, 76, 78, 1992 স্যার অনেক সুন্দর বুঝান স্যার, নামাজে পরে হলে ভালো হয়। বাজে কয়টা স্যার? হাফ প্যান্ট পরে গেছে। না, আমাদের একটা 15 পর্যন্ত ক্লাস চলবে। আচ্ছা দেখেন, এরপরে আবার আমাদের পরে চলে আসবো আবার। আচ্ছা দেখেন, সবাই ধুলো দিতেছে কেন? এই বিষয়টা দেখো তো। দশকে ধুল, একাল ধুলো, স্যার বাসে আছি। আচ্ছা দেন স্যার, আরো একটু জুম করেন। এই যে জুম করলাম, আচ্ছা এই জুম করলাম, জুম। আচ্ছা দেখেন, আচ্ছা দেই না এটা স্যার, কেমন ওর খারাপ। আচ্ছা দেখেন, এটা আমি একটু পরে দিতেছি। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী অর্থ কি? তটিনী অর্থ নদী। এটা 180তে হলো তটিনী, এটা উত্তরটা হলো তটিনী। আচ্ছা, চর্যাপদের কবিরা ছিলেন কি? মহাজানী বৌদ্ধ, বজ্রের বৌদ্ধ, না সহজানী বৌদ্ধ? মহাজানী বৌদ্ধ, না বজ্রজানী বৌদ্ধ, না সহজানী বৌদ্ধ, না বাউল? চর্যাপদের কবিরা ছিলেন কি? বজ্রজানী দেবদেবীর আরাধনার গীত, বজ্রজানী বৌদ্ধ, সহজনপন্থী, বজ্রজনপন্থী। আসলে দুটোটাই ছিল, কিন্তু তারা কি লিখছেন কি? স্যার 10 মিনিটে শেষ করে দেন, 10 মিনিটে। চর্যাপদের কবিরা ছিল কি? সহজানপন্থী, সহজানপন্থী। শূন্য পুরাণের রচয়িতাকে রামাই পণ্ডিত। আমি দ্রুত বলে দিচ্ছি, রামাই পণ্ডিত। এরপর দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন বিখ্যাত? আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান, সবাই জানি এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। এরপরে যেসব বঙ্গেতে জন্ম হিংসা বঙ্গরাজের উত্তরিকার, এটা কোন কাব্যের অন্তর্গত? নূরনামা কাব্য, নূরনামা কাব্য দিচ্ছেন সবাই, এটা হলো নূরনামা কাব্য। দ্রুত দ্রুত। আচ্ছা লিখছেন, এটা কি নূরনামা কাব্য দিচ্ছেন? নূরনামা, উত্তরটা হবে নূরনামা। আচ্ছা পরের প্রশ্ন দেখে, পরেরটা কি? আচ্ছা, আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল কোন শতাব্দীর কবি? এই যে দেখেন, আলাওল কোন শতাব্দীর কবি? এটা হলো সপ্তদশ। আলাওল কোন শতাব্দীর কবি? উত্তর হলো সপ্তদশ, 17 দেখাইছেন। আলাওল কোন শতাব্দী? সপ্তদশ শতাব্দীর কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা দেয়? কোন গান? বাউল গান। সহজ প্রশ্ন ছিল, বাউল গানকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় কোন? এটা হলো বাউল গান। ক্লিয়ার? বাউল গান, বাউল গান। আচ্ছা এর পরেরটা দেখি আমরা, পরের প্রশ্নটা বাংলা কি আসতেছে আমরা একটু দেখি। দেখেন, চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী, এটা হলো ফোর্ট উইলিয়াম কলেজের একজন বিখ্যাত পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের একজন বিখ্যাত পণ্ডিত হলো চণ্ডীচরণ মুন্সী। তার বিখ্যাত গ্রন্থ হলো তোতা ইতিহাস। আমরা কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম, লিটারেচার ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম তোতা ইতিহাস। এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা? চণ্ডীচরণ মুন্সী। এটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে না, উত্তর হলো ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বিখ্যাত গ্রন্থ হলো রত্ন পরীক্ষা। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? আমরা সবাই জানি স্বর্ণকুমারী দেবী হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, যাকে বলা হয় বাংলা সাহিত্যের এই কি স্বর্ণকুমারী দেবী কি প্রথম মহিলা উপন্যাসিক। সুতরাং তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এটা কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র ঠাকুর। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো, অনেকে এটারে মারছে রবি ঠাকুর, এটা না। ঠিক আছে, আচ্ছা দেখি এটা। আচ্ছা এরপরে দেখেন, পরের প্রশ্নটা কই গেল আমাদের? আচ্ছা এই যে দেখেন, দীনবন্ধু মিত্রের আচ্ছা ভীষ্মদেব ঘোষণ বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? এটা কে পারেন? এটা হলো কমলাকান্তের দপ্তর, কমলাকান্ত। উত্তরটা হবে কমলাকান্ত। ভীষ্মদেব, ওটা কি কমলাকান্ত? ঠিক দিছেন এটা? উত্তর হবে কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের
এটা উত্তর কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, ক্লিয়ার। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? উত্তর হবে রক্তকরবী। রক্তকরবী, দ্রুত দাঁড়ান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকের চরিত্র? রক্তকরবী, দেখাইছেন এটা রক্তকরবী। আর দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। তৈল প্রবন্ধ টিকার, তৈল প্রবন্ধ টিকার হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধ টিকার হরপ্রসাদ শাস্ত্রী। হ্যাঁ, তৈল প্রবন্ধ টিকার হরপ্রসাদ শাস্ত্রী। কার কার হয়েছে দেখেন, কঠিন প্রশ্ন। এখানে সব কয়টা প্রশ্ন কঠিন ছিল। দেখেন ভীষ্মদেব, এটাও কমলাকান্ত, এটা একটা কঠিন প্রশ্ন ছিল কিন্তু। এবার দেখেন মাইকে, এটা সহজ ছিল। রঞ্জন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকের চরিত্রে? রক্তকরবী, এটা একটা কঠিন প্রশ্ন ছিল। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী, এটা একটা কঠিন প্রশ্ন ছিল। ক্লিয়ার, এটা একটা কঠিন প্রশ্ন ছিল। এরপর দেখেন নাম রেখেছি কোমল গান্ধার, এটা সহজ প্রশ্ন ছিল, সবাই পারছেন। বিষ্ণুদে, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের চরিত্র বিষ্ণুদে, এটা সহজ প্রশ্ন ছিল। ওমন রঞ্জনের রোজার শেষে এলো কিশোরীদ গানটি রচয়িতা আমরা সবাই পারি, সবাই পারি। কাজী নজরুল ইসলাম, সহজ একটা প্রশ্ন ছিল। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি? রৌদ্র করটিতে, এটা একটা সহজ প্রশ্ন ছিল। দেখছেন লিটারেচার কিন্তু আহামরি কঠিন, দুই একটা কঠিন, আবার বাকিটাই সহজ। দেখেন এটাও সহজ, শামসুর রহমান রচিত রৌদ্র। লিখছেন লিখছেন, গুড। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্প তত্ত্ব কি হবে? এটা অস্তিত্ববাদ, পরাবাস্তববাদ, অভিব্যক্তবাদ, দ্বৈতবাদ। সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্প তত্ত্ব হলো অস্তিত্ববাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? রফিক আজাদ, আল মাহমুদ, আবুল হাসান। উত্তরটা কি হবে? কে কে দেখাইছেন এটা? আবুল হাসান। যারা আবুল হাসানে ঠিক দিয়েছেন সবাই টের হয়ে গেছে। পৃথক পালঙ্ক কার? পৃথক পালঙ্ক, খেয়াল করেন, পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। এটা অনেকেই পারেন নাই, 99% স্টুডেন্ট পারেন নাই। খুবই কঠিন একটা প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির, এটা কঠিন প্রশ্ন ছিল। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তরটা কি হবে? উত্তরটা হবে শহীদুল জহির। কোনটা হবে? শহীদুল জহির, শহীদুল জহির। ঠিক দিছেন এটা? শহীদুল জহির, দ্রুত বলেন শহীদুল জহির ঠিক দিছেন কিনা। এবার দেখেন 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তি রচয়িতাকে? আবুল ফজল। কার কার দেখছেন? দ্রুত দ্রুত দ্রুত, যারা দাগান নাই বাইসে গেছেন, এই ধরনের প্রশ্ন যারা দাগাইছেন কট খাইছেন কিন্তু। 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তি রচয়িতাকে? আবুল ফজল। উত্তরটা হবে আবুল ফজল। কই ওই জিকে স্যারকে ডাক দেন, জিকে স্যারকে ডাক দেন, জিকে স্যারকে ডাক দেন, দ্রুত। আচ্ছা, জিকেটা দিয়ে আজকে এখন আপাতত স্টপ থাকবে, আমাদের পরে দ্রুত দ্রুত। আচ্ছা লিখছেন, আসছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার শুরু করেন আপনি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দিয়ে দিই। দেন। কোথায় আছে? দাঁড়ান, আমি দিতেছি। আচ্ছা আমরা এবার কত নাম্বার এখানে দেখো, কত নাম্বার? এটার সাথে মিল। এটার সাথে মিলাও। মোহাম্মদ স্যার হুম, অন্যগুলো আসে না কেন? আসবে আসবে, এখন এখন দেন। হ্যাঁ, দাও তো। আচ্ছা, এই যে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারা যৌথ নিরাপত্তা? এটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। এই পাশে, এই পাশে আছে। এটা মিল। একটা দাও, একটা দাও, একটা দাও, লাস্টে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাহাড়পুর সম্পর্কে, ঠিক ওকে আছে, এটা দাও। ওকে। আমাদের স্যার আসেন। যান। আচ্ছা লেখেন লেখেন লেখেন। স্যার একটু দ্রুত দিয়েন যাতে নামাজটা দ্রুত দেন, দ্রুত দেন, দ্রুত দেন। আমরা আজকে থেকে বাংলাদেশ বন্ধই থাকবে, এখন আর না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টা একটু দেখি, এখানে প্রথমটা যেটা বলা আছে পাহাড়পুরে সোমপুর বিহার। আমরা জানি যে ধর্মপাল হচ্ছে সোমপুর বিহার নির্মাণ করেন, তার মানে এটা হচ্ছে কিন্তু পাল বংশ। হ্যাঁ, এটা হবে হচ্ছে পাল বংশ। তারপর আছেন মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার কে দেন? হ্যাঁ, এটা হবে মাহবুবউদ্দিন আহমেদ। মাহবুবউদ্দিন আহমেদ। যাচ্ছে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ছিল? আপনারা জানেন যে পররাষ্ট্র আর প্রতিরক্ষা
এই দুইটা বিষয় ছিল সরকারের, কেন্দ্রীয় সরকারের হাতে, বাকিগুলো ছিল হচ্ছে প্রাদেশিক সরকারের হাতে। তারপরে হচ্ছে আপনি যদি দেখেন বাংলার প্রাচীন জনপদ হরিকেল, আমরা জানি হরিকেল মানে হচ্ছে চট্টগ্রাম আর হচ্ছে সিলেট, হ্যাঁ এটা হবে ক। তারপর হচ্ছে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? আমরা জানি যে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগে কিন্তু ভাইয়া আর একটু বড় করে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, হ্যাঁ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, এটা হচ্ছে আমাদের বরিশাল বিভাগ। তারপরে আসেন, তারপর যদি দেখি আমরা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ মানে টিসিবি, তারপরে টিসিবি আমরা জানি এটা হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, হ্যাঁ এটা হবে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, ওকে। আচ্ছা এরপর আসেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে? আপনারা জানেন যে ট্যাক্স থেকে, সরকার হচ্ছে ট্যাক্স থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে, তার মানে মূল্য সংযোজন কর। তারপর হচ্ছে মারমাদের সবচেয়ে বড় উৎসব, খুবই জনপ্রিয়, সাংগ্রাই, সাংগ্রাই হচ্ছে মারমাদের সবচেয়ে বড় উৎসব। তারপর আসেন বিশ্বকাপ ক্রিকেটে 2023 সালে বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান? আপনারা জানেন যে এবারের বিশ্বকাপে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ উনি হচ্ছে সবচেয়ে বেশি রান মাউসে ক্লিক করো। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ। তারপর আসেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধান, আমরা জানি এটা হচ্ছে আমাদের 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে, 25 নম্বর অনুচ্ছেদে হচ্ছে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা আছে। মাতৃপ্রধান, আমরা জানি যে আমাদের যে উপজাতিগুলো আছে তার মধ্যে মাতৃপ্রধান 2টা উপজাতি আছে, ঠিক আছে, একটা হচ্ছে খাসি, একটা হচ্ছে গারো। এখানে যেহেতু গারো আছে তার মানে আমাদের উত্তরটা হবে কিন্তু গারো, ঠিক আছে ভাইয়া। এরপর আসেন, তারপরে আমরা যদি দেখি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? খেয়াল করে দেখেন উনি কিন্তু রাষ্ট্রের প্রধান আইনজীবী, তার মানে হচ্ছে উনি কিন্তু আমাদের বিচার বিভাগের কর্মকর্তা, ঠিক আছে। এরপর আসেন বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু উৎপাদন করে? তার মানে এটা কিন্তু হবে আমাদের হালদা নদী, ঠিক আছে। হালদা নদী একমাত্র মৎস্য যেটা আমরা প্রজনন কেন্দ্র যেটাকে বলি আমরা। তারপরে বদ্বীপ পরিকল্পনা 2100 মানে 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এখানে হবে আমাদের 6টি, ঠিক আছে, এটা এখানে হবে 6টি, রাইট। এরপর আসেন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য, একেবারে ইজি একটা কোশ্চেন এসেছে, বেগম রাজিয়া বানু, আমরা জানি বেগম রাজিয়া বানু। তারপরে যদি আমরা যাই দেখেন যেটা বলা আছে সেটা হচ্ছে যে কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? তার মানে এটা কিন্তু আমাদের জামাল নজরুল স্যার, হ্যাঁ আমাদের জামাল নজরুল স্যার হচ্ছে কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট 50-50 জন্য মানে কোন কিসের জন্য ওনাকে এই প্ল্যানেট 50-50 পুরস্কারটা দেওয়া হয়? এটা হচ্ছে উনি হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু ওনাকে এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয় হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য। তারপরে যদি আমরা দেখি এখানে যেটা আছে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, আমরা জানি যে আমাদের যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2041 সাল পর্যন্ত, 2021 সাল থেকে 41 সাল পর্যন্ত, তার মানে এটা হবে 2041। তারপরে হচ্ছে আমরা 2022-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে, তার মানে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র হবে, রাইট। এরপর আসেন বাংলাদেশের নবীনতম নদী, একটু ব্যতিক্রম এসেছে, এটা হবে জিঞ্জিরাম, নবীনতম নদী। তারপরে মুজিব একটি জাতির রূপকার, চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনগাল। এটা হচ্ছে মুজিব একটি জাতির রূপকার, খুবই জনপ্রিয় একটা মুভি রিসেন্ট হয়েছে, এটা শ্যাম বেনগালের, ভারতের। তারপরে আসেন আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে, আমরা জানি যে 25 সেপ্টেম্বর 1974 সালে হচ্ছে উনি বাংলায় প্রথম বাঙালি হিসেবে বক্তৃতা দেন, তার মানে সেপ্টেম্বর মাস, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে। এরপরে আসেন দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ, এটা একটু ব্যতিক্রম এসেছে, অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? এখানে হবে এটা হবে হারুনুর রশিদ, এটা হবে হারুনুর রশিদ। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, একেবারে ইজি কোশ্চেন, প্রথম রাষ্ট্রপতি, তার মানে আমরা জানি আমাদের যে মুজিবনগর সরকার, এটাই ছিল আমাদের প্রথম সরকার, এবং এই সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু ভাইয়া উনি ছিলেন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে রিসেন্ট থেকে একটা কোশ্চেন এসেছে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার
আচ্ছা, এই 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভোটার, এই যে দেখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার কি পরিমাণ ভোটার ছিল আপনারা জানেন। আমাদের যে মাননীয় ইসি উনি বলেছিলেন প্রায় 40%। তো এখানে 40.8 আছে একটা, 40.9 আছে একটা, তারপর বিভিন্ন সোর্স থেকে এই 40.8টাই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, 40.8। এরপরে আরেকটা আছে আমাদের, জাস্ট 2টা কোশ্চেন আছে। একটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। একেবারে কমন একটা কোশ্চেন। আমরা জানি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন, সেটা হচ্ছে 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তারপরে যদি আমরা দেখি 1954 সালে আমরা জানি যে যুক্তফ্রন্ট 237টা আসনের মধ্যে কিন্তু 223টা আসনে কিন্তু যুক্তফ্রন্ট জয়লাভ করে। হ্যাঁ, এখানে হবে 237টা আসনের মধ্যে হচ্ছে 223টা আসনে জয়লাভ করে। এবার আসেন, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? আমরা জানি যে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাই কিন্তু হচ্ছে আপনার সৌদি আরবে। তার মানে হচ্ছে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কিন্তু ভাইয়া এই সৌদি আরব। জাস্ট 2 মিনিটস শেষ করে দিচ্ছি। এরপর আসেন, কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? এটা হচ্ছে কতজন নারী বেগম রোকেয়া পদক পেয়েছেন, সেটা হবে 5 জন, ঠিক আছে ভাইয়া, এটা হবে 5 জন, এটা হবে 5 জন। তারপরে বাংলাদেশ প্রথম কোন দেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে? এটা হবে কিন্তু জিম্বাবুয়ে। হ্যাঁ, এটা হবে জিম্বাবুয়ে, রাইট। এরপর আসেন, আমাদের মনে হয় শেষ। হ্যাঁ, আমাদের 30টা কোশ্চেন শেষ। আমরা আজকে আমাদের যেহেতু নামাজের বিরতি, আমরা যেহেতু নামাজ একটু পরে শুরু হয়ে যাবে, আপনাদের নামাজের বিরতি থাকবে। নামাজের পরে আমরা হচ্ছে বাকি কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলোর ইনশাল্লাহ চেষ্টা করবো নির্ভুল সমাধান নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা। আশা করছি আপনাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, নামাজে